অনলাইন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আহ, আইটিপি এক্সাম এটার প্রস্তুতি পর্ব 9 তে আলোচনা করতে যাচ্ছি। ধারা 40-এ কৃষিখাতে আয়, তারা কৃষিখাতে আয়টা ধারা 40-এ বর্ণনা করা আছে। একটা জিনিস দেখবেন, কোনো ব্যক্তির কৃষি সম্পর্কিত কার্যাবলী থেকে অর্জিত আয় কৃষিখাতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ হবে। তাহলে শুধুমাত্র কৃষি থেকে আয় হিসেবে বিবেচিত হবে যদি ওই আয়টা কৃষি থেকে আয় হয়। আর কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত বা প্রক্রিয়াকৃত চা এবং রবার এর বিক্রয়লব্ধ অর্থের 40% ব্যবসায়, তাহলে কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রবারের ক্ষেত্রে 40% হচ্ছে ব্যবসায়, আর 60% হচ্ছে কৃষি আয় বলে বিবেচনা হবে। আর কৃষি অর্থে যে কোনো প্রকার উদ্যান পালন, পশু পাখি পালন, এখানে কৃষির আওতাটা, কৃষিখাতে আয়ের আওতাটাকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে আপনার ধারা 40-এর উপ 3-এর মধ্যে। একটা জিনিস দেখেন, কৃষি অর্থে যে কোনো প্রকার উদ্যান পালন, পশু পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগি ও মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খাবার, নার্সারি, ভূমিতে বা জলে যে কোনো প্রকারের চাষাবাদ, ডিম উৎপাদন, ডিম দুধ উৎপাদন, কাঠ, তৃণ ও গুল্ম উৎপাদন, ফল ফুল ও মধু উৎপাদন এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে। তার এখানে এই কৃষিখাতের জিনিসটাকে আরো বাড়ানো হয়েছে। এখন দেখি ধারা, এটা ছিল 40-এ। 42-এ বলা হচ্ছে কৃষিখাতে আয় খাতে গণনা ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ কি কি বিয়োজন হয় কৃষিখাতে আয়ের ক্ষেত্রে। এই আইনের অধীন কোন আয় বৎসরে কোনো ব্যক্তির কৃষিখাতে আয় খাতে করযোগ্য আয় গণনার ক্ষেত্রে উক্ত বৎসরে করদাতা কর্তৃক কর- করদাতা করদাতা কর্তৃক মূলধনী ব্যয় বা ব্যক্তিগত ব্যয় ব্যতীত সম্পূর্ণরূপে কেবল কৃষির উদ্দেশ্যে ব্যয়িত অর্থ বিয়োজন হিসেবে অনুমোদনযোগ্য হইবে এবং নিম্ন নিম্নবর্ণিত বিয়োজন সমূহ সাধারণ বিয়োজন হিসাবে আহ, গণ্য হবে। যেমন কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর পরিশোধিত যে কোনো প্রকার কর, ভূমি উন্নয়ন কর, খাজনা থাকলে সেটা তাহলে অনুমোদিত বিয়োজন হিসেবে থাকবে। কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া বা উন্নয়ন বা সংরক্ষণ ব্যয়, চাষাবাদ ব্যয়, এগুলো অনুমোদিত বিয়োজন হিসেবে বিবেচিত হবে। কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণ পরিশোধের সুদ বা মুনাফা। তারপর কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং চাষাবাদের জন্য পালিত পালিত গবাদি পশুর লালন পালন, তৎসংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ বা পরিবহন সংক্রান্ত ব্যয়, ভূমি বা আঙ্গিনার ক্ষতিপূরণে অথবা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে অথবা গবাদি পশু পালনে নিরাপত্তার লক্ষ্যে পরিশোধযোগ্য বীমা প্রিমিয়াম, প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন হইতে কৃষিকে রক্ষা নিমিত্তে কোনো ব্যয়িত অর্থ। তৃতীয় তফসিলে বর্ণিত অনুমোদিত সীমা অনুযায়ী নিম্নবর্ণিত খরচসমূহ করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিতে ব্যবহৃত সম্পদের অপচয়, সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত স্পর্শাচিত সম্পদের অ্যামোর্টাইজেশন, যে ক্ষেত্রে করদাতার কৃষিকাজে ব্যবহৃত পশুর মৃত্যু হইয়াছে এবং স্থায়ীভাবে অক্ষম হইয়া গেছে, সেক্ষেত্রে উক্ত পশুর প্রকৃত ক্রয় মূল্য এবং ক্ষেত্রমতে সেই পশু বিক্রয় বা তাহার মাংস হইতে বিক্রয়, মানে অনেক সময় হয় না, একটা পশু বিক্রয় মারা গেছে, তাহলে এটা ক্রয় মূল্য বাদ যাবে। আবার যে পরিমাণ যদি ওটা মাংস বিক্রি করা হয় বা ওই বিক্রিতে এই দুই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, সেটাও কিন্তু বিবেচনা হিসেবে আসবে। সরকার কর্তৃক স্পন্সরকৃত কৃষি সম্পর্কিত যে কোনো ডেলিগেশন সদস্য হিসেবে যদি বিদেশ সফর করে, তাহলে তার জন্য যে কোনো প্রকার নির্বাহকৃত ব্যয়, যেটা মূলধনী প্রকৃতির নয়, সেটাও আসবে বিয়োজন হিসেবে, অনুমোদিত বিয়োজন হিসেবে বাদ যাবে। বোর্ড কর্তৃক অনুমোদিত হইয়াছে এইরূপ যে কোনো স্কিমের সহিত সম্পর্কিত বিষয়ের উপর বাংলাদেশের নাগরিকের প্রশিক্ষণ প্রদানে নির্বাহিত কোনো ব্যয়। আর কোনো কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা খাতে নির্বাহকৃত ব্যয় বা এইরূপ কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনায় নির্বাহকৃত ব্যয় যাহার দ্বারা গবেষণাটি সম্পূর্ণ বা একান্তভাবে করদাতার কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত হয়েছে। এই ধারার অধীন কোনো ব্যয়ের যতটুকু অংশ কৃষি হইতে আয় এর সহিত সম্পর্কিত কেবল ততটুকু অংশই অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে গণ্য হবে।
আর এটার জন্য একটা ছোট্ট একটা অঙ্ক দেখেন, এটা আয়কর নির্দেশিকাতে দেওয়া ছিল, উদাহরণ 5, যে জনাব সৌমিক এর কৃষির পরিমাণ 2 একর। তাহলে একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ 55 মণ, আর প্রতি ধানের মূল্য 800 টাকা। তাহলে 2 একরে 55 মণ করে 800 টাকা করে 72,000 টাকা উনি টোটাল আয়, মোট আয় পেল। তার মধ্যে থেকে উৎপাদন ব্যয় 60% বাদ যাবে। আর তাহলে নিট কৃষি আয় হচ্ছে 28,800 টাকা। তাহলে এইভাবেই হিসাবটা করতে হবে কখন যখন আপনারা কোনো রিটার্ন ফিল আপ করবেন, তাহলে কারণ এটা এই অ্যাজাম্পশন করে একটা নোট দিয়ে করতে হবে জিনিসটা। কোনো করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষিখাতে আয় থাকে, সেক্ষেত্রে কৃষির আয়ের উপর 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি শুধুমাত্র কৃষিখাতে আয় আছে, অন্য কোনো আয় নেই, তাহলে কি হবে? ওই ব্যক্তির ধরেন 3.5 লাখ টাকা থাকবে, তার সাথে আরো 2 লাখ টাকা যোগ হবে, অর্থাৎ ওনার তাহলে করমুক্ত আয় সীমা 5.5 লাখ। আর মহিলা করদাতার ক্ষেত্রে 4 লাখ যোগ 2 লাখ, 6 লাখ। আর প্রতিবন্ধী, তাহলে প্রতি ক্ষেত্রে 2 লাখ টাকা যোগ হয়ে যাবে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। আর করমুক্ত সীমাটা কিন্তু আয় ব্যতীত যে জিনিসটা সেটাই থাকবে। আমরা চেষ্টা করব এই এই উদাহরণটাকেও আমাদের যেটা একটা মূল উদাহরণ দাঁড় করিয়েছি সেখানে আমরা এটা ইনকর্পোরেট করে নিব। তাহলে সেক্ষেত্রে জনাব মাসুদ পারভেজের যে উদাহরণটা আমরা দাঁড় করিয়েছি সেখানে আমরা যখন এটা নিয়ে যাব, তখন কিন্তু সবটা একসাথে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।